মমতা ব্যানার্জির এই যে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার যে অভ্যাস, সেটা আবার পাল্টাবার সময় এসছে। মৃতদেহটি সাত তাড়াতাড়ি পুড়িয়ে দিলে এত তাড়া কিসের? মমতা দেবী এখন ন্যাকা সাজছেন, এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই। একটা বিরাট চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের হাত কালীঘাট পর্যন্ত আছে। তুমি আবার ফাঁসির কি আইন আনবে? এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ। আমরা কিন্তু রাস্তায় আছি, রাস্তায় থাকবো, আপনার এবং এই কেসের শেষ দেখে ছাড়বো। মমতা ব্যানার্জিকে অভিযুক্ত হিসেবে গণ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে। তার ফোন এবং সেই কুকুরের ডায়ালিসিসের ডাক্তার, সেই তার ফোন এবং আরো কয়েকজনের ফোন, যার মধ্যে সন্দীপ ঘোষ আছেন, সেই ফোন যদি তারা ফরম্যাটিং করেও ফেলে, তাহলেও সার্ভিস প্রোভাইডার থেকে জানা যায়। পুলিশের সম্বন্ধে স্লোগান উঠেছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তার বিরুদ্ধে একটা নাকি স্লোগান লিখেছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, টিভিতে চলছে। পুলিশ স্লোগান দিয়ে বাঁচা যায় না, পাবলিকের মার দুনিয়ার বার, একটাও বাইরে পড়বে না। মমতা ব্যানার্জি আবার ভাওতা দিচ্ছেন। একদিকে বলছেন ধর্ষকদের ফাঁসি চাই, যেন ফাঁসির আইন নেই। ফাঁসির আইন আছে। এরকম কোনো আইন যদি আপনি বিধানসভায় পাশ করেন, সে আইনটা কোনো আইন বলে গ্রাহ্যই হবে না, হয় না। ভারতবর্ষের আইন অনুযায়ী হয় না। যেখানে একটা কেন্দ্রীয় আইন আছে, সেখানে রাজ্য আবার একটা নতুন করে আইন আনতে পারে না। দুর্গা পূজা 1000 বছর ধরে করছি আমরা, 1 বছর কম করব, আনন্দ করব না। মাকে ডেকে বলবো, মা তুমি রক্ষা করো, যার নাম মমতা তার কাছ থেকেই রক্ষা করো তুমি। মমতা ব্যানার্জির এই যে ভয় দেখিয়ে স্তব্ধ করে দেওয়ার যে অভ্যাস, সেটা আবার পাল্টাবার সময় এসছে। তাই উনি একদিকে বলছেন ফাঁসি চাই, একদিকে বলছেন সাজা চাই, একদিকে বারবার নতুন নতুন বিভ্রান্তি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। হঠাৎ মাথায় এলো, উনি নেমে পড়লেন অবস্থান করতে, মিছিল কি ফাস্ট ট্র্যাক কোর্ট চাই। 10 বছর আগেও বলেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট। যে কেন্দ্র সরকার বলেছে যে আমরা 19 সালে 123টা ফাস্ট ট্র্যাক কোর্টের জন্য এই সরকারকে আমরা দিয়েছিলাম, সাজেশন দিয়েছিলাম, প্রপোজাল দিয়েছিলাম যে 123টা ফাস্ট ট্র্যাক কোর্ট করব। আপনি বলুন কোথায় চান? 4 বছর 19 থেকে 23 অব্দি অপেক্ষা করে এই সরকার ঠিক করতে পারলো না করবে কিনা, কোথায় করবে। শেষে বললে এতগুলো নাই, কম চাই। 17টা ফাস্ট ট্র্যাক কোর্টের কথা পাঠালো কেন্দ্র সরকার। 23 থেকে 24 1 বছরে জুন থেকে জুন মাত্র 6টা চালু হয়েছে পস্কো কোর্ট, তারপরে আর হয়নি। কেন হয়নি? এই তথ্য যখন কেন্দ্র সরকার দিয়ে দিয়েছে, তখন উনি পাল্টি মারলেন। এখন বলছেন ফাঁসি চাই, আলাদা আইন চাই। সিবিআই বা কি করবে? আপনি এক হাতে জল দিয়ে ধুয়ে ঝাড়ু মেরে দেবেন যাতে তথ্য না পাওয়া যায়, আর একদিকে দাঁড়িয়ে চেঁচাবেন ফাঁসি চাই। এই রাবড়ি পলিটিক্স চলবে না। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে দোষীরা সাজা না পায়, সামনে না আসে, কোন তথ্য না থাকে। আজকেও দেখুন টিভিতে যে ভিডিও চলছে, সেই যে মৃতদেহ পাওয়ার পরে 25 মিনিট পরে নাকি পুলিশ খবর পেয়েছে, তার মধ্যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। একাধিকবার চাদর বদল করা হয়েছে, কারণ রক্ত ইত্যাদি লেগে থাকতে পারে চাদরে। 2বার চাদর বদল করে অন্য চাদর গেছে। সেইখানকার ভিডিও চলছে টিভিতে, দেখুন সেখানকার ঘরের মধ্যে পরিস্থিতি, সাদা চাদর সেটা ছিঁড়ে গেছে, কোথায় কি ছিল। এবং সেই ভিডিও যেটা চালু হয়েছে, এটা যে ঠিক, এটা তার বাবার বক্তব্যে বোঝা গেছে। একজন পুলিশ অফিসার, তিনি ছিলেন সিপি, তিনি প্রথম বিভ্রান্ত করে বললেন তার পরিবারকে এবং মানুষকে সুইসাইড কেস। সেখানকার সুপার, যিনি সবচেয়ে বেশি জিম্মেদারি, সবচেয়ে বেশি দায়িত্বশীল ব্যক্তি, যার সত্য ঘটনা বলা উচিত ছিল, যার এফআইআর করা উচিত ছিল, সেটা না করে মমতা ব্যানার্জির কথায় তিনি সব উল্টো পাল্টা তথ্য দিয়ে ভুল প্রমাণ করে লোককে ভুল বুঝিয়েছেন। তো সুপারও ভুল বলেছেন, সিপি ভুল বলেছেন, তাতেও সন্তুষ্ট না হয়ে আর একজন ইন্দিরা ম্যাডামকে নিয়ে এসছেন, যিনি একজন ডিসি সেন্ট্রাল, তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে। তিনি যে ঠিক বলছেন না, তিনি যেগুলি মুখস্থ করে এসেছিলেন সেগুলি প্রেসের সামনে বলেছেন, তা যে মিথ্যা কথা, সেটা পীড়িতার বাবা নিজে বলেছেন যেটা মিথ্যা কথা। কারণ ওই রুমের মধ্যে, ওই হলের মধ্যে একমাত্র পীড়িতার বাবা গেছেন, তিনি ডেড বডি দেখেছেন, আমরা কেউ দেখিনি, অন্য পুলিশও দেখেনি, ওই সিপিও দেখেনি, জানি না সুপার দেখেছেন কিনা। তো তাদের কথার সঙ্গে
পীড়িতার বাবার কথা মিলছে না, যিনি চাক্ষুষ দেখেছেন। তার মানে একটা বিরাট চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের হাত কালীঘাট পর্যন্ত আছে। সেই জন্য এটা করার সাহস পাচ্ছে ওই অফিসাররা। এত হওয়ার পরেও আবার মিথ্যা কথা বলা হচ্ছে এই যে মহিলা অফিসারকে দিয়ে। কিসের স্বার্থে? কেন? নিশ্চয়ই কিছু চালাকি আছে, কোথাও লুকোবার চেষ্টা হচ্ছে। আমি বলছি পাত নাই পালাবার, পালাবার পথ নাই, সামনে আসতেই হবে। আজ যদি মিডিয়াতে এত তথ্য আসে, সিবিআইর হাতে কি না কি তথ্য যাচ্ছে। তাই বন্ধুগণ, হাওয়ায় তোলা হচ্ছে। মমতা ব্যানার্জি এই সিবিআই কে টার্গেট করছেন। এখন ইনি 4 দিন পরে বলেছিলেন, যখন তথ্য সমস্ত লোপাট হয়ে গেছে, যে আসুক সিবিআই, আমাদের আপত্তি নয়। আপনি যদি সিবিআই এর উপর ভরসা রাখেন, প্রথম দিন কেন বললেন না? কেন সিবিআই কে ডাকলেন না যে দেখো তথ্য নাও? সব চেপে দিয়ে, ঝেড়ে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, বাড়ি ঘর ভেঙে দিয়ে, ঘরদোর মুছে দিয়ে, আর তখন সিবিআই এর কথা বলছেন। মজার ব্যাপার, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই যে ভিডিও বেরিয়েছে, ওই অ্যাসেম্বলি হলের মধ্যে কত লোক ঢুকেছিল, কারা কারা ছিল, তার মধ্যে জুনিয়র ডাক্তাররা ছিল, পিজিটি ছিল। তার সম্বন্ধে জিজ্ঞেস করলে বলা হয়েছে তিনি নাকি এক্সপার্ট, ফরেনসিক এক্সপার্ট। একজন পিজিটির ছাত্র, সে কি করে এক্সপার্ট হয়? আমার মনে হয় পশ্চিমবাংলায় সব সম্ভব। মমতা ব্যানার্জি বলেছিলেন 7 দিনের মধ্যে নার্স বানিয়ে দেবেন। ভুলে গেছেন আপনারা? উনিও মনে করেন যে আজ বলবো, কাল এখানকার বাংলার মানুষ ভুলে যাবে। আমরা কিন্তু ভুলিনি, মিডিয়া হয়তো ভুলে গেছে। 7 দিনে নার্স বানাতে পারেন তো পিজিটি একজন এক্সপার্ট হতে পারে না? মমতা ব্যানার্জির রাজত্বে সব সম্ভব, কিছুই অসম্ভব নয়। তিনি বলতে পারেন যে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সমন্বয় করতে হবে। তিনি বলতে পারেন বিধানসভায় হত্যার আইন পাস হতে পারে। এই যে ঝুনঝুনিটা দেখাচ্ছেন, বিধানসভায় নাকি আইন পাস করবেন। যারা আইন জানেন, এখানে উকিল বাবুরাও আছেন, হয়তো খোদ জাস্টিস বসে আছেন, আমি জানি না বিধানসভায় কোনো মৃত্যুদণ্ডের আইন পাস করা যায় কিনা, সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে কিনা। আর যদি তাই হয়, যদি পাস করলে ফাঁসি হয়ে যাবে, আপনার 14 বছর লাগলো এটা বুঝতে আর আইনটা পাস করতে? নাকি আপনি ভেবেছিলেন যা খুন ধর্ষণ হয়ে যাক, লুটপাট হয়ে যাক, ভোটে জিতে যাই তারপরে হবে? যদি এটা এসেই আপনি 10 বছর আগে থেকে দাবি করছিলেন, প্রথম 5 বছরে আইনটা পাস করতেন, আপনার কেন্দ্রে ভরসা নেই, তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, তারপরে বিজেপি এলো, তো আপনি আইনটা পাস করলে আপনার রাজত্বকালে 14 বছরে পশ্চিমবাংলায় 48,000 এই ধরনের ক্রাইম হয়েছে, অপরাধ হয়েছে, খুন ধর্ষণ থেকে আরম্ভ করে ইত্যাদি। এই ধরনের জঘন্য অপরাধ, একটার পর একটা অপরাধ হয়েছে। আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, আপনি লাঠি চালিয়েছেন, আপনি আমাদের কেস দিয়েছেন, আমাদের কর্মীদের মেরে গাছে ঝুলিয়ে দিয়েছেন, পুকুরে ফেলে দিয়েছেন, 250 কর্মীকে হত্যা করেছেন। এই অপরাধের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আর আজ আবার বোকা বানানো হচ্ছে। সব শেষ হয়ে যাবে। বাঙালির এ ব্যাপারে ধৈর্য একটু কম থাকে, তাই উনি বলেছেন এটা ওটা বলে চালিয়ে দাও, গুলিয়ে দাও, সব ঠান্ডা হয়ে যাবে, বাঙালি আর লড়বে না বেশি দিন। আমরা কিন্তু রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আপনার এবং এই কেসের শেষ দেখে ছাড়বো, কারণ প্রতিজ্ঞা নিয়েছি আমরা। নাহলে বিচারকের আসন ছেড়ে কেউ এসে রাস্তায় এখানে ধর্ণা দেয় না, যেটা জাস্টিস গাঙ্গুলি দিচ্ছেন। এটাই ভারতীয় জনতা পার্টির ঝান্ডার জোর আছে, বিজেপির কর্মীদের মনের জোর আছে। লড়াই শেষ পর্যন্ত দেবো। আমরা ফ্রন্টে নাই, জনতা আছে, সমাজ আছে, নাগরিক সমাজ ফ্রন্টে আছে, আমরা পেছনে আছি পুরো শক্তি দিয়ে, সাহস দিয়ে। পুলিশের অত্যাচার হলে আমরা আছি। ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের জন্য আমাদের উকিলরা লড়াই করছেন কোর্টে, আর আমরা এখানে মাঠে লড়াই করছি। তাই বন্ধুগণ, এই যে ফাঁসির সাজার যে কি খসড়া হবে, কি বিল হবে আমি জানি না। যেদিন বিলটা পাস হবে তার পরের দিন আপনার বাড়িতে যেমন খবরের কাগজ আসে, পরের দিন ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে, ঠিক সেই রকমই এই আইনের খসড়া, এই আইন পরের দিন ডাস্টবিনে চলে যাবে, কারণ তার কোনো গুরুত্ব নেই আমাদের সংবিধান অনুযায়ী। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জির যে বুদ্ধির দৌড়, তার মাথায় যতটা চক্রান্ত হয় তাতে উনি এতটাই করতে পারেন, কারণ যেটা ধরা পড়ে যায় সব। সেই জন্য গায়ের জোরে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে কেস দিয়ে মারপিট করে লোককে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলছি মানুষের মর্মে আঘাত লেগেছে, মানুষের বিশ্বাসকে টলিয়ে দিয়েছে। আপনি দেখুন, এই ঘটনা হওয়ার পরে কয়েক ডজন খুন ধর্ষণ হয়ে গেছে। তার মধ্যে 3টিতে আমি জানি, মালদা, বালুরঘাট, আলিপুর, বর্ধমানে আদিবাসী পরিবারের মেয়েদের সঙ্গে হয়েছে খুন আর ধর্ষণ, গলা কেটে ফেলে দিয়েছে। আজ গ্রামে গ্রামে আদিবাসী, উপজাতি, SC ST
ওবিসি মাইনরিটি এই ধরনের গরিব পিছিয়ে থাকা মানুষের উপর অত্যাচার হচ্ছিল, তাই সেটা খবর হচ্ছিল না। তাদের সেই সমস্ত নৃশংস ছবি, বিভৎস ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতাম, মানুষ বিচলিত হতো না। আমরা রাস্তায় নেমে একটু আন্দোলন করতাম, পুলিশ লাঠি চালাতো, 2-4 জনকে অ্যারেস্ট করতো, মোটামুটি ঠান্ডা হয়ে যেত। কিন্তু এই যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, চক্রান্ত হয়েছে, তার ছবি আপনারা কেউ দেখেননি। আপনি জিজ্ঞেস করুন, 90% লোক সেই মেয়েটির নামও জানে না, তার বাবা মার নামও জানে না। কিন্তু কেন সমাজ রাস্তায় নেমেছে? কারণ আজকে আমাদের বাধ্য করেছে। আজ এমন জায়গায় পৌঁছে গেছে জল, আর বসে থাকার উপায় নাই। তাই সাধারণ মানুষ, এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা 14 তারিখ রাত্রে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলেন। আজকেও মহিলারা প্রতিবাদ করছেন, এখানেও উপস্থিত হয়েছেন। পুলিশের সম্বন্ধে স্লোগান উঠেছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তার বিরুদ্ধে একটা নাকি স্লোগান লিখেছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, টিভিতে চলছে। পুলিশ স্লোগান দিয়ে বাঁচা যায় না, পাবলিকের মার দুনিয়ার বার, একটাও বাইরে পড়বে না। তোমরা যদি মনে করো সমাজ থেকে তোমরা আলাদা, সমাজ কিন্তু হিসাব বুঝে নেবে। আমরা মনে করি তোমরাও সমাজের অঙ্গ। আমার বাড়িতে আগুন লাগলে তোমার বাড়িও জ্বলবে, আমার মেয়ের বাড়ি গায়ে হাত পড়লে তোমার মেয়ের গায়েও হাত পড়বে। সেই জন্য স্লোগান দিয়ে ওই ধর্ষকদের, সমর্থকদের, ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের, ওই সরকারের যার নেতৃত্বে মমতা ব্যানার্জি, তাদের কথায় প্রভাবিত হয়ে গান গেও না, স্লোগান দিও না, মানুষের সঙ্গে স্বর মিলাও, উই ওয়ান্ট জাস্টিস। কারণ জাস্টিস তোমার মেয়ে, আমার মেয়ে, পাড়ার মেয়ে, সবার জন্য চাই। বাংলার প্রত্যেকটি মেয়ের জন্য চাই জাস্টিস। সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা শুনতাম এক সময়, বাংলার মেয়ে, বাংলার মেয়ে। ওই মেয়েটি তিলোত্তমা, সে বাংলার মেয়ে নয়, তার জাস্টিস দরকার নাই, তার বাবা মার প্রতি সুবিচার দরকার নাই, তার অত্যাচারীর ফাঁসি দরকার নাই। আজকে বাংলার মেয়ের জন্য মুখ বন্ধ, সে কি বাংলার মেয়ে নয়? আজ এই যে লক্ষ লক্ষ মেয়েরা, আমাদের মহিলারা, বোনেরা, দিদিরা, মায়েরা, যারা রাস্তায় বেরোচ্ছেন, কাজ করছেন, অফিস আদালত যাচ্ছেন, পড়াশোনা করছেন, আপনি তার উপরে আজকে রেস্ট্রিকশন করছেন। কেন রাত্রে মেয়েরা বেরোবে, এতক্ষণ কোন ডিউটি যাবে? আরে এর চেয়ে অকম্য হতেই পারে না, এর চেয়ে নপুংসক সরকার হতেই পারে না, যার নেতারা, মন্ত্রীরা মহিলাদের উপরে এরকম অঙ্কুশ লাগান, তাদেরকে বাধ্য করেন তাদের কাজে যেতে। আমরা কি মধ্যযুগে ফিরে নিয়ে যেতে চাই? আফগানিস্তানের তালিবানদের মতো আইন করতে চাই, যার বোরখা ডালে থাকবে, রাস্তায় বেরোবে না, পড়াশোনা করবে না, চাকরি করবে না, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবে না? আমরা সেই সভ্যতা চাই না। সেখান থেকে এগিয়ে এসেছি বলে আজকে আমরা লড়তে চাইছি, মরতে চাইছি। মমতা ব্যানার্জি বা তার সরকার যদি সেখানে নিয়ে যেতে চায়, কেউ না রাস্তায় নামলো, বিজেপি নামবে এবং প্রতিবাদ করবে, শেষ থেকে ছাড়বে, সিংহাসন থেকে নামিয়ে ছাড়বে। তাই বন্ধুগণ, এই যে আবল তাবল বলে মানুষকে বোকা বানিয়ে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে আন্দোলনকে স্তব্ধ করার চেষ্টা চলছে, এত সহজে আন্দোলনকে আমরা স্তব্ধ হতে দেব না। এই লড়াই আমাদের চলবে। তাই 7 দিন নয়, এই আন্দোলন আগে চলবে। দুর্গা পূজা 1000 বছর ধরে করছি আমরা, 1 বছর কম করব, আনন্দ করব না। মাকে ডেকে বলবো, মা তুমি রক্ষা করো, যার নাম মমতা, তার কাছ থেকেই রক্ষা করো তুমি, তোমার উপরেই ভরসা আছে। ঘুষ দিয়ে মামার দুর্গাপূজা করা হচ্ছে। আজকে অনেক দুর্গাপূজা কমিটির বুকের ফাটা আছে, যাদের মেরুদণ্ডটা এখনো আছে, যারা 80,000 টাকায় বিক্রি হয়নি, তারা প্রকাশ্যে বলছেন ওই পাপের টাকা লাগবে না। বহু কমিটি বলেছেন। আমি বলতে চাই বাকি দুর্গাপূজা কমিটিকে, আজকে যারা আয়োজক, তাদের, আপনার বাবাকে, আপনার ঠাকুরদাকে, বাড়ির বয়স্কদের জিজ্ঞেস করুন, কবে সরকারি টাকায় দুর্গাপূজা আমরা করেছি। সেই ক্লাবগুলো যারা টাকা নিত, এখন নেওয়ার জন্য বসে, জিজ্ঞেস করুন কবে ক্লাব শুরু হয়েছে সরকারি টাকায়। যদি আমরা মানুষের টাকায়, নিজের টাকায় দুর্গাপূজা করে আনন্দ করতে পারি 1000 বছর, এবারেও করতে পারবো। ওই পাপের টাকা নেবেন না। যে টাকা দিয়ে আপনার মুখ বন্ধ করা হয়, যে টাকার জন্য আপনার মেয়ের গায়ে হাত পড়লে, বউর গায়ে হাত পড়লে আপনি চুপ করে থাকেন, সেই টাকা নেবেন না। যদি আপনাদের মনুষ্যত্ব থাকে, বিবেক থাকে, সত্যি সত্যি মা দুর্গার প্রতি শ্রদ্ধা ভক্তি থাকে, পাপের টাকা নেবেন না। এর কৈফিয়ত আপনাকে আপনার মেয়ের কাছে আজ হোক কাল হোক দিতে হবে, দিতে হবে, দিতে হবে। তাই বন্ধুগণ, আজ একটা আমরা যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। আমরা সত্যি সত্যি জাস্টিস চাই, এই ধরনের অমানবিক ঘটনা বন্ধ করতে চাই, নাকি ড্রামা করতে চাই, নাটক করতে চাই?
আর ঘুষ নিয়ে বাড়িতে চুপচাপ বসতে চাই। বিচার করুন। সময় আসছে, দুর্গা পূজা আসবে, কালী পূজা আসবে, চলে যাবে। আপনার মেয়ে চলে গেলে ফেরত পাবেন না, ফেরত পাবেন না, ফেরত পাবেন না। ধন্যবাদ। ভারত মাতা কি। আমরা প্রতিদিন প্রতিবাদ করে যাচ্ছি, চালিয়ে যাচ্ছি, এবং যতক্ষণ না সবচেয়ে বড় ষড়যন্ত্রকারীকে আমরা টেনে নামিয়ে দিতে পারছি, ধ্বংস করে দিতে পারছি, ততদিন আমাদের এই প্রতিবাদ চলতেই থাকবে, চলতেই থাকবে বিভিন্ন রূপে। রাস্তায় আপনারা নিশ্চয়ই দেখেছেন আস্তে আস্তে যে তৃণমূল কংগ্রেস তারা বলছে যে আমরা অপরাধীর শাস্তি চাই। ওই দেখুন, ওইখানে একটা হোর্ডিং ঝুলছে, তৃণমূল কংগ্রেস দিয়েছে, এবং তারপর নিচে লিখেছে রাম বাম শ্যাম ঐক্য নিপাত যাক। তোমরা দোষীর শাস্তি চাইছো, তোমরা তো দোষীকে আড়াল করে দিয়েছো, এর মধ্যেই আড়াল করে দিয়েছো। সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করেছো। 14 তারিখ রাত্রিরে এমনকি আরজিকর কলেজে গুন্ডা বাহিনী পাঠিয়ে ধ্বংস করতে চেয়েছো। তোমরা মৃতদেহ আবিষ্কার করেছো সকালবেলা 9টা সাড়ে 9টার সময়। তাদের বাড়িতে প্রথমে বলেছো আত্মহত্যা, হসপিটাল কর্তৃপক্ষ বলেছেন, তারপরে বলেছেন যে শরীর খারাপ, এমার্জেন্সিতে আনা হয়েছে, তারপরে বলেছেন যে সে মারা গেছে। বাবা মা এসে দেখেন সেখানে লোকে লোকারণ্য, কিন্তু বাবা মাকে সেখানে ঢুকতে দেয়া হলো না। তাদেরকে বসিয়ে রাখা হলো 3 ঘন্টা। আপনি ভাবুন, এক ভদ্রমহিলা, এক ভদ্রলোক তার মেয়ের মৃতদেহটা দেখতে চাইছেন, তাকে বলা হলো এখন নয়, এখন তদন্ত চলছে। আরে তোমরা তো এফআইআর করেছো রাত্রি 11:30টায়, ডেড বডি পুড়িয়ে দেবার পরে। সকালবেলা কি তদন্ত করছিলে? আর এর মধ্যেই আপনারা নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে যে ঘরে মৃতদেহটা রাখা ছিল, এখন প্রশ্ন উঠছে আদৌ সেই ঘরে খুনটা হয়েছিল কিনা। সেই মৃতদেহ রাখা ঘরে বহু মানুষের ভিড়, সবাই ঢুকতে পারছিল, শুধু মেয়েটির বাবা এবং মাকে আটকে দেওয়া হয়েছিল। কেন? কেন? এর উত্তর না দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তর বা হসপিটাল, না দিচ্ছে পুলিশ। ষড়যন্ত্রের শুরু তার আগেই মেয়েটিকে মেরে ফেলা হবে, এটা বেশ কয়েকজন জানতেন, এবং সেই অনুযায়ী পরিকল্পনা সেদিন রাত্রে তৈরি করা হয়েছিল। আচ্ছা, আপনারা বলুন তো, যারা এখানে উপস্থিত আছেন, যে একটি মেয়ে 36 ঘন্টা ডিউটি করছিল। একজন টানা 36 ঘন্টা ডিউটি করবে কেন? টানা 24 ঘন্টা মানে একদিন, তারপরেও 12 ঘন্টা মানে 1.5 দিন টানা ডিউটি করবে একটি মেয়ে বা যে কোনো লোক। মানুষের কাজের সময় কত? 8 ঘন্টা। সেটা ওভার টাইম দিলে বেড়ে কত দাঁড়াতে পারে? 12 ঘন্টা, তার বেশি তো হয় না। মেয়েটিকে ওইখানে আটকে রেখে দেয়া হয়েছিল কাজ করানোর নাম করে 36 ঘন্টা। যখন সে ক্লান্ত হয়ে তার কর্তব্য অনেকটাই পালন করে ওপরে গিয়ে শুয়েছে 4 তলায়, তখন যে দুষ্কৃতীদের আলাদা করে রেখে দেয়া হয়েছিল তার উপর নারকীয় অত্যাচার করার জন্যে এবং খুন করার জন্যে, কারণ সেই মেয়েটি অনেক গোপন কথা জেনে ফেলেছিল, তাদেরকে পাঠিয়ে দেয়া হয় সেখানে। না হলে কে জানবে মেয়েটি কোথায় আছে? যাকে ধরা হয়েছে সেই ছেলেটির নাম সঞ্জয়। তার বন্ধুদের কাছে তার পরিচিত নাম হচ্ছে তার কাটা সঞ্জয়।
তার কাটা কাকে বলে আপনারা জানেন, যার কাজকর্মের কোনো ঠিক থাকে না, কোনো তালজ্ঞান নেই। সেই তার কাটা সঞ্জয় এখন জানা যাচ্ছে যে একজন রোগীকে নিয়ে হসপিটালে এসেছিল, এসে একতলায় বসে তার স্যাঙারদের সঙ্গে মদ খাচ্ছিল। তার আগে সে 3টে ক্রস কোয়ার্টার ঘুরে এসেছিল তার শরীরের ক্ষুধা মিটিয়ে। এইবার খুনটি হয়ে যাবার পরে তাকে ওপরে পাঠিয়ে দেয়া হয় যে সঞ্জয় যা, তোর জন্য জিনিস রাখা আছে। সঞ্জয় সেখানে যায় এবং ফিরে আসার সময় সে তার গলায় ঝোলানো যে হেডফোন সেটা ওই মাতাল অবস্থায় ফেলে আসে। পুলিশের কাছে সেটাই হয়ে দাঁড়িয়েছে বিরাট বড় এক সাক্ষ্য, বিরাট সাক্ষ্য যে ওই হেডফোন থেকেই প্রমাণ হয়ে গেল যে ওই সঞ্জয় রেপটা করেছে। বাকিটা কি হলো? বাকিটা যেটা হলো, তদন্তের সব সাক্ষ্য প্রমাণ পুড়িয়ে ফেলা হলো, লুকিয়ে ফেলা হলো, নষ্ট করে দেয়া হলো। আর মমতা ব্যানার্জি কি করলেন? বসে বসে নির্দেশ দিতে থাকলেন। মেয়েটিকে দেখতে দেয়া হলো তার বাবা মাকে 3 ঘন্টা পরে। সে এক বিভৎস দৃশ্য তারা দেখলেন। এখন দেখা যাচ্ছে মেয়েটিকে ঢাকা ছিল বিভিন্ন সময় বিভিন্ন রকমের চাদরে। একজন ফরেনসিক বিশেষজ্ঞ এর মধ্যেই বলেছেন যে প্রথম চাদরটাই রেখে দেওয়া উচিত ছিল, সেখান থেকে অনেক চিহ্ন পাওয়া যেত। সেটা পুলিশ বলেছে যে লাল রঙের চাদর, সেটা নাকি সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়েছে। ইদানিং পুলিশ অনেক মিথ্যে কথা বলছে, সত্যি মিথ্যে কিছুই জানা যায় না। আর সিবিআই মুখে কুলুপ এঁটে আছে, তারা তদন্ত চালাচ্ছে বলে বলছে। তারপর মেয়েটিকে বাবা মায়ের সামনে দিয়ে পা ধরে টানতে টানতে নিয়ে যাওয়া হলো একটা স্টেশনের কাছে। সেখান থেকে স্টেশনে তুলে তাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। একটি মৃতদেহ, তাকে হসপিটাল, আরজিকর হসপিটালেই নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা ন্যাচারালি সার্টিফিকেট দিলেন ব্রট ডেড, অর্থাৎ মৃত অবস্থায় আনা হয়েছে, সেটা লেখা হলো। তারপর তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো সেই আরজিকর হসপিটালেরই লাশ কাটা ঘরে। সেই লাশ কাটা ঘর যেখানে তার ময়না তদন্ত হলো, সেই ময়না তদন্তের ভিডিও রেকর্ডিং আছে কিনা আজ পর্যন্ত আমরা কেউ জানি না। দ্বিতীয় কথা, সেই ময়না তদন্তের সময় তার বাড়ির লোক কে উপস্থিত ছিল কিনা তা আমরা জানি না। তবে একজন তৃণমূল নেতা যে উপস্থিত ছিলেন তা আমরা জানি। সেই মৃতদেহ তারপর সন্ধ্যাবেলা 7টার সময়, 7:30টার সময়, 7টা সাড়ে 7টার সময় তুলে দেয়া হলো পুলিশের গাড়িতে। পুলিশ বাবা মাকে অন্য একটা গাড়িতে নিয়ে বিচ্ছিন্ন অবস্থায়, মৃতদেহের সঙ্গেও যেতে দেয়নি, নিয়ে চলে গেল শ্মশান ঘাটে দাহ করার জন্যে। অতি দ্রুত দাহ করা হলো। আপনারা জানেন যে শ্মশানে যে মৃত্যুর সার্টিফিকেট একটা দেয়া হয়, সেই যে শ্মশানটা যে মিউনিসিপ্যালিটির মধ্যে, সেই মৃত্যুর সার্টিফিকেটে সই করেছেন সঞ্জীব মুখার্জি নামে একজন তৃণমূলের নেতা। সে ওখানকার একজন নামকরা সমাজ বিরোধী। অর্থাৎ বাবা মা বা অন্য কোনো আত্মীয় সেই সার্টিফিকেটে সই করেননি। সেই চিরকুটটা যেটা নিয়ে গিয়ে ডেথ সার্টিফিকেট আনতে হয় মিউনিসিপ্যালিটি থেকে। অর্থাৎ বাবা মাকে প্রথম থেকেই আড়াল করে রাখা হয়েছিল। এখন পুলিশ বলছে, যখন আমি বারে বারে আওয়াজ তুলেছি যে এই মৃতদেহটাকে পুড়িয়ে ফেলার সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব সাক্ষ্য প্রমাণ নষ্ট করে দেওয়ার ব্যবস্থা করলেন, যারা অপরাধী তাদেরকে বাঁচানোর জন্যে
তাদের এখন আড়াল করার জন্যে বলছেন যে ধর্ষকদের আমরা শাস্তি চাই, কিন্তু তাদের তো আপনি আড়াল করে দিয়েছেন। মৃতদেহটা এত তাড়াতাড়ি পুড়িয়ে ফেলার প্রয়োজন কি ছিল? এই যে আঘাতের চিহ্ন, এই যে ধর্ষণের চিহ্ন, তা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কোনো একজনের কাজ নয়, এটা অন্তত পক্ষে 4 জনের কাজ অন্তত। আপনারা শুনলে, বীভৎস সেই হত্যার কথা শুনলে হয়তো তাজ্জব হবেন যে মেয়েটির 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফাঁক করা ছিল। এটা তার বাবা এবং মা যখন সেই ঘরে গিয়ে পৌঁছয় তখন তারা দেখেছেন যে সেই পাটিকে জোড়া দেওয়া হয়েছে, অথচ যখন মেয়েটির দেহ নীল চাদরে ঢাকা ছিল তখন পা ছিল অতটাই ফাঁক করা। এটাও ছবিতে এসে গেছে এবং নিশ্চয়ই আপনারা এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় দেখে নিয়েছেন। মেয়েটির পেলভিক বোন অর্থাৎ কোমরের নিচে যে হাড় থাকে সেই হাড়টা ভেঙে দেয়া হয়েছিল। অসম্ভব অত্যাচার না করলে এই পেলভিক বোন কারো ভাঙে না, ওই বয়সের একটি মেয়ের ভাঙে না। কি ভয়ঙ্কর অত্যাচার তার উপর করা হয়েছিল। এখন তো শোনা যাচ্ছে তাকে গলা টিপে মেরে ফেলার আগে তার মৃতদেহের ওপর মারিয়ে চলে যাওয়া হয়েছিল, তার শরীরের ওপর। এত সব ঘটনা যারা ঘটিয়েছে তাদের কয়েকজনের নাম সোশ্যাল মিডিয়ায় ভাসছে। আমরা জানি না তাদেরকে সিবিআই জিজ্ঞাসাবাদ শুরু করবে কি করবে না, কিন্তু কতকগুলো জিনিস আমি আশা করব সিবিআই এর পেশাদার গোয়েন্দারা লক্ষ্য করবেন। সেই দিন ওই অত্যাচারের পরে, ওই মৃত্যুর পরে আরজি কর হসপিটালের যে ইন্টার্ন ডাক্তাররা কাজ করেন তাদের মধ্যে কেউ কেউ কলকাতার বাইরে চলে গিয়েছিলেন কিনা। স্বভাবতই কোনো খুনি তারা এলাকা ছেড়ে চলে যাবে, বা যে খুনি অতিরিক্ত চালাক সে ওই খুনের জায়গাতেই থেকে যাবে, কিন্তু তার আচরণে কিছু এলোমেলো কাণ্ড ধরা পড়বে। এই দিকটা সিবিআই দেখছে কিনা, সিবিআই এর তদন্তকারী গোয়েন্দারা, পেশাদার গোয়েন্দারা দেখছেন কিনা আমরা এখনো জানি না। কিন্তু এইটা জানা যাচ্ছে কানাঘুষোয় হসপিটালের অলিন্দে কান পাতলে যে কারা, কোন কোন ইন্টার্ন এই হত্যায় জড়িত ছিল তা কলেজের ছাত্ররা জানে। তা জানে ওই দুর্বৃত্ত সন্দীপ ঘোষ। যারা জড়িত ছিল তারা নিঃসন্দেহে তৃণমূল কংগ্রেসের খুব কাছের লোক। আপনারা জানেন যে সেই দিন যখনই খবর পাওয়া গিয়েছিল যে এরকম একটা নৃশংস ঘটনা ঘটেছে, তখনই তৃণমূলের একজন নেতা, ডাক্তার নেতা, যিনি মনে করেন যে কুকুরের ডায়ালিসিস মানুষের ডায়ালিসিসের যন্ত্রে হয় এবং সেই জন্য কুকুর নিয়ে পিজি হসপিটালে পৌঁছে যান, কি মাঝি না মাল্লা এরম কি একটা নাম, সেই নেতা সারাক্ষণ ওই হসপিটালে বসেছিলেন। আমাদের প্রশ্ন থাকবে, কেন তিনি সারাক্ষণ ওই হসপিটালে বসে রইলেন? কি ছিল তার এত প্রয়োজন যে হসপিটালে সারাক্ষণ বসে থাকতে হবে? তার ফোন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন এবং অন্যান্য সিনিয়র আমলাদের ফোন আমি আশা করব সিবিআই বাজেয়াপ্ত করবে বা করেছে এবং তার তদন্ত চালাচ্ছে। আপনারা এটা মনে করবেন না যে আমি শুধুই একটা ফাঁকা আওয়াজ দিয়ে এই সব কথা বলে আপনাদের এখান থেকে চলে যাব। আমি গত 4 দিন আগে
সিবিআই এর ডিরেক্টরকে একটা 3 পাতার চিঠি লিখেছি। 3 পাতার চিঠি লিখে আমি টাইম লাইনটা দেখিয়েছি যে কোন সময় মৃত্যু, কোন সময় মৃতদেহ দেখা গেল, কোন সময় মৃতদেহকে বাবা মাকে দেখতে দেওয়া হলো, তারপর কি কি হলো এবং কত দ্রুত পুলিশ নিয়ে গিয়ে সেই মৃতদেহ পুড়িয়ে দিল। মমতা ব্যানার্জির প্রয়োজন ছিল সেই মৃতদেহ অতি দ্রুত পুড়িয়ে দেওয়ার, তা না হলে এত দ্রুত কোনো মৃতদেহ পোড়ানো হয় না এবং এইসব ক্ষেত্রে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়। মমতা ব্যানার্জির নির্দেশেই মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং দ্বিতীয়বার পোস্টমর্টেম করার কোনো চিহ্ন, কোনো প্রশ্ন, কোনো সুযোগ আর রাখা হয়নি। দ্বিতীয়বার পোস্টমর্টেম করলে অবশ্যই ধরা পড়ত আরো অনেক তথ্য, আরো অনেক ফ্যাক্ট। এই সমস্ত লিখে আমি সিবিআই ডিরেক্টরের কাছে 3 দিন আগে ইমেল করে একটা চিঠি পাঠিয়েছি। বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একজন অভিযুক্ত। এই ঘটনায়, এই হত্যায় মমতা ব্যানার্জি অভিযুক্ত এই কারণে যে তিনি প্রমাণ নষ্ট করে ফেলায় সব রকমের নির্দেশ দিয়েছেন। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে সিবিআই যেন ডেকে জিজ্ঞাসা করে। আইনের ঊর্ধ্বে কেউ নন। মমতা ব্যানার্জি হয়তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তার মানে এই নয় যে সিবিআই তাকে ডেকে জিজ্ঞাসা করতে পারবে না। তাই আমি সিবিআই ডিরেক্টরকে লিখেছি। এর পরের দিন আমি যদি এর কোনো ব্যবস্থা নেওয়া না হয়, আমি সুপ্রিম কোর্টে গিয়ে জানাবো যে এই হচ্ছে টাইম লাইন, যেটা সুপ্রিম কোর্ট নিজেও মার্ক করেছে। এবং যেখানে যে পশ্চিমবঙ্গে পুলিশ কোনো বড় হত্যার ক্ষেত্রে একটা কাজও মমতা ব্যানার্জির ইশারা ছাড়া করে না, সেখানে এই পুলিশ মমতা ব্যানার্জির ইশারাতেই মৃতদেহের সঙ্গে থাকা প্রমাণ এবং মৃতদেহ যেটা নিজেই একটা প্রমাণ, সেটাকে ধ্বংস করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে। সুতরাং মমতা ব্যানার্জি এই মামলায় একজন অভিযুক্ত, আর মমতা ব্যানার্জির দল নির্লজ্জের দল। আপনাদের প্রথমেই বলেছি, একটা হোর্ডিং টাঙিয়েছে চতুর্দিকে, দেখুন ওই কোণাতেও ঝুলছে যে হত্যাকারীর শাস্তি চাই। আরে কে হত্যাকারী তাকে লুকিয়ে রাখার জন্যে, তাকে আড়ালে রাখার জন্য তোমার মমতা ব্যানার্জি তো এত কাজ করলো, সব প্রমাণ নষ্ট করলো, মৃতদেহটি তাড়াতাড়ি পুড়িয়ে দিল। এত তাড়া কিসের মমতা দেবী, এত তাড়া কিসের? এই করে আপনারা সব তথ্য প্রমাণ নষ্ট করে এখন ন্যাকা সাজছেন, এখন বলছেন যে হত্যাকারীর শাস্তি চাই। হত্যাকারীর যদি শাস্তি দিতে হয় তাহলে হত্যাকারীকে খুঁজে বার করতে হবে। মেয়েটির কে যারা চিনত, সেই সহপাঠীরা বা বাবা মা একথা বলেছেন যে এই ধরনের একটি রোগা ছেলে যাকে দেখানো হচ্ছে, এই সঞ্জয়, তার কাটা সঞ্জয় যার নাম, তার পক্ষে সম্ভবই নয় স্বাস্থ্যবান এই মেয়েটিকে একা এইভাবে অত্যাচার করে খুন করা। মেয়েটি তাকে ধাক্কা মেরে দিয়ে অন্তত পালিয়ে যেতে পারত। সুতরাং এই সঞ্জয় হয়তো খুনটাই করেনি। আর যদি সঞ্জয় খুন করে থাকে, আর একটা তথ্য শুনে রাখুন আপনারা যারা এটা শুনছেন, যে কোনো রেপ কেসের প্রথম কাজ হয় পুলিশের যে রেপ করেছে বলে সন্দেহ করছে ধর্ষক, যে তাকে নিয়ারেস্ট হসপিটাল, সবচেয়ে কাছের যে হসপিটাল, সেখানে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয় যে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন, আঁচড়ের চিহ্ন, কামড়ের চিহ্ন আছে কিনা। কারণ যাকে ধর্ষণ করার চেষ্টা করা হচ্ছে সে বুঝতে পারছে হয়তো একটু বাদেই খুন করা হবে, এক্ষুনি হয়তো খুন হচ্ছে, সে আপ্রাণ চেষ্টা করবে, সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে নিজেকে বাঁচানোর। এবং যে হত্যাকারী, যে ধর্ষক, তার গায়ে আঁচড়ের দাগ, কামড়ের দাগ থাকবেই থাকবে। পুলিশ এই কাজটা করেনি। ওই ছেলেটিকে
সবচেয়ে কাছের যে হসপিটাল অর্থাৎ আরজি কর, যেখানে মেয়েটির পোস্টমর্টেম করতে পেরেছে লাশ কাটা ঘরে, সেই হসপিটালে ওই ছেলেটিকে কিন্তু নিয়ে গিয়ে একবারও দেখায়নি যে ছেলেটির গায়ে কোনো কাটার দাগ, কোনো আঁচড় কামড়ের দাগ আছে কিনা। ফলে পুলিশ এই ছেলেটিকে প্রথমেই একটা তার ডিফেন্স, আইনের ভাষায় যাকে আমরা ডিফেন্স বলি, ডিফেন্স সরবরাহ করে দিয়েছে। যখন বিচারে জেরা চলবে তখন এই ছেলেটির উকিল সহজেই বলবে যে হুজুর, এই যদি ধর্ষক হবে এবং হত্যাকারী হবে তাহলে এর গায়ে তো অন্তত একটা কাটার দাগও থাকবে, একটা ছেঁড়ার দাগও তো থাকবে, একটা কামড়ের দাগও তো থাকবে। কোথায়? পুলিশ তো সেসব কিচ্ছু করেনি। পুলিশের রিপোর্ট কোথায়? পুলিশ কিছুই করেনি। আর মমতা ব্যানার্জি বলছেন ধর্ষকের শাস্তি চাই। মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে এই ছেলেটিকে সাজিয়ে আনা হয়েছে, এর কোনো শাস্তিই হবে না। তখন মমতা ব্যানার্জি বলবেন যে এই আদালত তো বিজেপির আদালত, কখনো হয়তো বলবেন সিপিএম এর আদালত, কখনো হয়তো বলবেন আমেরিকান প্রেসিডেন্টের আদালত। এইসব বলে আদালতকে গালাগালি করবেন। এইবার আর একটা কথা জেনে রাখুন, এই মমতা ব্যানার্জি মানুষের কাছে সচরাচর মিথ্যে কথাই বলে থাকেন এবং এখনো মিথ্যে বলছেন। কিরকম মিথ্যে? যে একটা আইন পাশ করব ধর্ষণ হলে যাতে ফাঁসি হয়। কি আইন পাশ করবে? আইন তো এর মধ্যে আছে, আইন তো আছেই, থাকা আইন আবার তুমি পাশ করবে? এই সব ঢপকেত্তন তুমি আর মানুষকে বলো না, মানুষ বুঝে গেছে। ফাঁসির সাজা যে ধর্ষক তাকে শোনানোই যায়, আদালত শুনিয়েও থাকে। আপনারা একটু আগে শুনেছেন নির্ভয়া হত্যা মামলায় 3 জনের ফাঁসির আদেশ হয়েছিল। তার মধ্যে একজন নিজেই গলায় দড়ি দিয়ে মারা যায়, বাকি দুজনের ফাঁসি হয়। তো ফাঁসি তো হয়েছিল, তুমি আবার ফাঁসির কি আইন আনবে? এই আইন আনাটাই তো একটা অবৈধ কাজ, পাগলের কথা। এইসব লোককে ভাওতা দেওয়ার কথা, ভাওতাবাজির কথা। যেরকম নির্লজ্জ ভাওতাবাজরা এখানে পোস্টার টাঙিয়েছে, প্ল্যাকার্ড টাঙিয়েছে যে হত্যাকারীর ফাঁসি চাই, ফাঁসি চাই লেখা আছে। সেই রকম ভাওতাবাজি তুমি দিচ্ছ যে যেন ফাঁসির আইন ভারতবর্ষে নেই। রেপ অ্যান্ড মার্ডারের ফাঁসির আইন ভারতবর্ষে বহু দিন ধরে আছে। এটা মমতা ব্যানার্জি প্রণয়ন করবেন, তারপরে ফাঁসি হবে, ব্যাপারটা তা যেমন নয়। তেমনি একজন অপরাধীকে ধরে চালান করলেই বিচার করে আদালত তার ফাঁসি দেবে, ব্যাপারটা সেরকমও নয়। সে যে কাজটা করেছে সেটা প্রমাণ করতে হবে আদালতের কাছে। সেই প্রমাণ সংগ্রহের যে উপায়, সেটা মমতা ব্যানার্জি একেবারে নিজে দাঁড়িয়ে থেকে নির্দেশ দিয়ে ধ্বংস করে দিয়েছেন। মৃতদেহটিকে পুড়িয়ে দিয়েছেন। সেখানে সেই যে ঘরে মৃতদেহটি রাখা ছিল সেখানে অনেক লোকজনকে ঢুকিয়ে এভিডেন্স যাতে কেউ কালেক্ট করতে না পারে তার ব্যবস্থা করেছেন, অর্থাৎ প্রমাণ লোপাট করেছেন। এখন বলছেন ন্যাকার মতো ধর্ষণের আইন আনবো, যে আইন অলরেডি আছে। এখন তার দলের দালালরা চেঁচাচ্ছে যে ধর্ষকদের শাস্তি চাই, ফাঁসি চাই। তুমি তো ফাঁসির সব উপায় সরিয়ে দিয়েছো। যারা ধরা পড়তো এবং ধরা পড়লে ফাঁসি হতো, তারা যাতে ধরা না পড়ে তাদের বাঁচিয়েছো। আর যে ছেলেটিকে ধরা হয়েছে তার উপযুক্ত যে তদন্ত হওয়া উচিত ছিল তার শরীরের, সেটা করাওনি। তোমার পুলিশ করেনি, তোমার হসপিটাল করেনি। এখন তুমি চেঁচাচ্ছ যে ধর্ষকদের ফাঁসি চাই। তুমি তো 1 নম্বর অপরাধী। মমতা ব্যানার্জিকেই আগে গ্রেপ্তার করা উচিত। আমি সিবিআই এর কাছে এর আগে যেখানে আমাদের অবস্থান মঞ্চ ছিল শ্যামবাজারে, সেখান থেকে বলেছিলাম যে মমতা ব্যানার্জি একজন অভিযুক্ত এই মামলায়। মমতা ব্যানার্জিকে অভিযুক্ত হিসেবে গণ্য করে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে।
তার ফোন এবং সেই কুকুরের ডায়ালিসিসের ডাক্তার তার ফোন এবং আরো কয়েকজনের ফোন, যার মধ্যে সন্দীপ ঘোষ আছেন, সেই ফোন যদি তারা ফরম্যাটিং করেও ফেলে, তাহলেও সার্ভিস প্রোভাইডার থেকে জানা যায় সে সার্ভিস প্রোভাইডার পৃথিবীতেই আছে, ভারতবর্ষে না থাকলেও। সেইখান থেকে আশা করি ইন্টারপোলের সাহায্যে সিবিআই আনতে পারবে যে সেদিন কত ফোন চালাচালি হয়েছিল এবং কত সেকেন্ডের জন্য হয়েছিল, যদি না ফোনের রেকর্ড নাও পায়। ফোনের রেকর্ড হয়তো নাও পেতে পারে, কিন্তু কতবার ফোন হয়েছিল, কতক্ষণের জন্য ফোন হয়েছিল, বিভিন্ন দুর্বৃত্তের মধ্যে, যাদের মধ্যে মমতা ব্যানার্জিও একজন, সেটা জানা যাবে। তাই আমি আপনাদের কাছে আর বিশেষ সময় নেব না, এইটুকু বলে যাই যে মমতা ব্যানার্জি আবার ভাঁওতা দিচ্ছেন। একদিকে বলছেন ধর্ষকদের ফাঁসি চাই, যেন ফাঁসির আইন নেই। ফাঁসির আইন আছে, এরকম কোনো আইন যদি আপনি বিধানসভায় পাশ করেন, সে আইনটা কোনো আইন বলে গ্রাহ্যই হবে না, হয় না, ভারতবর্ষের আইন অনুযায়ী হয় না। যেখানে একটা কেন্দ্রীয় আইন আছে, সেখানে রাজ্য আবার একটা নতুন করে আইন আনতে পারে না। মমতা ব্যানার্জি ভাঁওতা দেওয়ার জন্য অনেক কিছু করতে পারেন, অনেক কিছু করতে পারেন, করবেনও। ভাঁওতা যেমন দিচ্ছেন তেমন দেবেন, কিন্তু ওই আইনকে তিনি টেকাতে পারবেন না। খুব ভালো করে তিনি সেটা জানেন। তার আইনি পরামর্শদাতারা এত মূর্খ নয় যে তাকে বলবেন যে না না আপনি আইন আনুন, তবে ধর্ষণে ফাঁসি হবে, এরকম নয়। দ্বিতীয়ত, আপনি নিজে একজন অভিযুক্ত, আপনি তথ্য প্রমাণ লোপ করেছেন, আপনাকে এক্ষুনি জিজ্ঞাসাবাদ করা উচিত বলে আমি মনে করছি এবং সিবিআইকে অনুরোধ করছি বা সিবিআই এর কাছে দাবি জানাচ্ছি যে এই মমতা ব্যানার্জিকে এখনই জিজ্ঞাসাবাদ শুরু করা হোক, না হলে আমাকে হয়তো সুপ্রিম কোর্ট গিয়ে সেই আদেশের জন্য প্রার্থনা করতে হবে যে মমতা ব্যানার্জি যাতে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন।